আর এইবারে আমাদের ট্রিপ কিন্তু নর্থ সিকিম। আর এবারে নর্থ সিকিমে শুধু আমরা লাচুং করছি না, তার সাথে লাচেনা থাকছে। তার মানে গুরুদংমার, যেটা আমার জীবনের একটা স্বপ্ন। লোকালের সাথে আলাপ আলোচনা করলাম যে সামনে তো একদম পুরো 22 মিনিট প্লাস জাম দেখাচ্ছে, বিশাল বড়। তো কোন রাস্তাটা নিলে ভালো হবে, এই যে ফারাক্কার একদম নদীর ধারে যে রাস্তাটা যাচ্ছে সোজা, সেই রাস্তাটা ধরে এখন আমরা এগিয়ে চলেছি। সো গাইস, আমরা এসে গেলাম চা বাগানে। এখানে হচ্ছে মা। কলকাতা টু শিলিগুড়ি রুটের আজকে সব থেকে গুরুত্বপূর্ণ তথ্য আরও একটা হচ্ছে, আগে আমরা কি এই বাঁদিকে সার্ভিস রোডটা ধরে নিতাম, তো এখন আর বাঁদিকে সার্ভিস রোডটা ধরতে হবে না। আগে বাঁদিকে ঢুকে ডান দিকে ব্রিজের তলা দিয়ে কাবা মোড়ের দিকে চলে যেতাম, কিন্তু এখন এই যে রাস্তাটা দেখাচ্ছে বাঁদিকে, যেটা বড় জাগুলি, দেখুন লেখাই আছে স্পষ্ট বড় জাগুলি, এই ব্রিজের এই পার্টটা খুলে দিয়েছে। জানো তো, আমার অটোমেটিক গাড়ি নিয়ে একটুখানি সংশয় রয়েছে, কারণ পাহাড়ে কিরকম পারফর্ম করবে অটোমেটিক। ও মাঝে মাঝে বলছে আমি ওটাকে ম্যানুয়াল করে নেবো। একদিকে ছেলে একদিকে বাবা, দুজনে মিলে গাড়ি পোছাপুছি শুরু করেছে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বেটার লিভিং। আজকে হচ্ছে 19th মার্চ 2026 আর আমরা বেরোচ্ছি আমাদের এবার মাউন্টেন রোড ট্রিপে নর্থ সিকিম। অনেক দিন থেকেই নর্থ সিকিম যাওয়ার ইচ্ছা ছিল, তো আজকে ফাইনালি সেই সুযোগ হয়েছে। আমরা সকলে মিলে বেরোচ্ছি। আজকে আমাদের ডেস্টিনেশন থাকবে হচ্ছে শিলিগুড়ি। গুড মর্নিং। বলো, আমরা প্রায় 3:30-এর সময় উঠেছি আজকে। তো আজকে আমাদের বহু প্রতীক্ষিত, আমার বলতে পারেন একটা ড্রিম ডেস্টিনেশন নর্থ সিকিম। আজকে ব্যাকপ্যাক নিয়ে সমস্ত কিছু রেডি, তো বাদ বাকি কথা গাড়িতে গিয়ে হচ্ছে। আর এই যে এখানে সোহান ব্যাগ নিচ্ছে, দেখো। গুড মর্নিং। এটা হচ্ছে আমাদের নতুন ড্রোন ব্যাগ। তাহলে চলো বেটা, রেডি? 4:35 আমরা আমাদের আজকের জার্নি শুরু করলাম। সকলে একসাথে বলো, জয় মা জয় গুরু। জয় মা জয় গুরু। তো ফাইনালি আমরা বাড়ি থেকে মাত্র 2 কিলোমিটার ড্রাইভ করে কল্যাণী রোডে এসে পৌঁছালাম। এই হচ্ছে কল্যাণী রোডে কানেক্ট করলাম। এখান থেকে এবার সোজা আমরা যাব কাবা মোড়ের দিকে। কাবা মোড় থেকে ডান হাতে, যদিও এখন কাবা মোড়ের দিকে নতুন ব্রিজটা চালু হয়ে গেছে, যেটা বড়জাগুলির দিকে কানেক্ট করেছে। তারপরে ফারাক্কাতে কীরকম কি জাম পড়ছে, বা ওইদিকের কি রাস্তার কন্ডিশন কীরকম, লেটেস্ট কীরকম রাস্তার অবস্থা রয়েছে কলকাতা টু শিলিগুড়ি, সমস্ত তথ্যই আজকে এই ব্লগের মাধ্যমে দেওয়ার চেষ্টা করবো আমরা। আমরা বিপি পেট্রোল পাম্পে চলে আসলাম ডিজেল রিফিল করতে। আমাদের এখানে 92.25, ডেনসিটি 838, 3,703 টাকার ডিজেল রিফিল করলাম 40 লিটার। এখনো অন্ধকার, কিন্তু রাত্রেবেলায় অন্ধকারের লাইটের জোরটা দেখুন কি দুর্দান্ত। এইটা হচ্ছে লো বিম আর এইটা হচ্ছে হাই বিম। দেখতেই পাচ্ছেন পুরো দিনের আলোর মতন পরিষ্কার হয়ে যায়। তো এই ধরনের লাইট, ড্যাশ ক্যাম এবং গাড়ি সংক্রান্ত কোনো কিছু অ্যাক্সেসরিজের প্রয়োজন হলে আমি সব সময় এনএস অটোজোন প্রেফার করি। তো এনএস অটোজোনে যতবার গেছি, তাদের ওয়ার্কম্যানশিপ থেকে শুরু করে তাদের কাজ করার পদ্ধতি সমস্ত কিছু আমাদের খুব ভালো লেগেছে। তো তাই আমরা বরাবর এনএস অটোজোনের সাথেই কাজ করাই। তো আপনারা যদি মনে করেন যে গাড়ি সংক্রান্ত কোনো অ্যাক্সেসরিজের কাজ করাবেন, অবশ্যই এনএস অটোজোনের সাথে যোগাযোগ করতে পারেন। আর হ্যাঁ, আমি যেহেতু বর্তমানে পেট্রোল বা ডিজেল ভরানোর ক্ষেত্রে এসবিআই এর কার্ড ইউজ করি, এসবিআই এর ক্রেডিট কার্ড, তো এখানে একটা দুর্দান্ত জিনিস হলো, আমি এখানে 1022 টাকার রিডিমশন পয়েন্ট পেলাম। মানে আমার টোটাল ডিজেল ভরাতে লেগেছিল 3,703 টাকা। তো আমাকে ওখান থেকে মাইনাস করে 1022 টাকা মাইনাস করে দিল, আর আমাকে দিতে হলো 2026 সামথিং কত টাকা। তো দুর্দান্ত। আমরা দেখতে দেখতে কাকিনাড়া টোল গেটের দিকেও চলে এলাম। এটা হচ্ছে নতুন কাকিনাড়াতে টোল যেটা বসেছে, এই টোলটা এখনো ওপেন হয়নি।
যদিও এটা আমাদের গাড়ি চালকদের জন্য কিছুটা সুখবর, কারণ টোল চালু হয়ে গেলে আমাদের পয়সা কাটাও চালু হয়ে যাবে। আর এর সাথে সাথে একটা সুখবর হচ্ছে, এয়ারপোর্ট রোড থেকে যদি কেউ আসে তাহলে আগে যেমন বিরাটির ভেতর থেকে আসতে হতো, এসে কল্যাণী রোড কানেক্ট করতে হতো, কিন্তু এখন বেলগোরিয়া এক্সপ্রেসওয়ে আর কল্যাণী এক্সপ্রেসওয়ে দুটো কানেক্ট হয়ে গেছে। তো তার জন্য আরও বেশি জার্নিটা এখন ইজি হবে। আমরা প্রায় কাপা মোড়ের কাছাকাছি চলেই এসেছি, আর সেখান থেকে যে নতুন ফ্লাইওভারটা হয়েছে সেই ফ্লাইওভারেও আজকে আমরা ফার্স্ট টাইম যাব। কলকাতা টু শিলিগুড়ি রুটের আজকে সবথেকে গুরুত্বপূর্ণ তথ্য আরও একটা হচ্ছে, আগে আমরা কি এই বাঁদিকে সার্ভিস রোডটা ধরে নিতাম, তো এখন আর বাঁদিকে সার্ভিস রোডটা ধরতে হবে না। আগে বাঁদিকে ঢুকে ডান দিকে ব্রিজের তলা দিয়ে কাপা মোড়ের দিকে চলে যেতাম, কিন্তু এখন এই যে রাস্তাটা দেখাচ্ছে বাঁদিকে, যেটা বড়জাগুলি, দেখুন লেখাই আছে স্পষ্ট বড়জাগুলি, এই ব্রিজের এই পার্টটা খুলে দিয়েছে। তো আমরা এখন নতুন ব্রিজের উপর দিয়ে, একটা উঁচু ব্রিজ বানিয়েছে, তো এই ব্রিজের উপর দিয়ে আমরা এখন যাচ্ছি। আর এই রাস্তাটা টোটালটা গিয়ে কানেক্ট করেছে বড়জাগুলির দিকে। 50%-এরও বেশি, মানে এখান থেকে নেমে মাত্র 2 থেকে 3 কিলোমিটার যেতে হয় বড়জাগুলি কানেক্ট করতে গেলে। তো আমরা এই নতুন ওভারব্রিজটাও পেয়ে গেলাম। তো আস্তে আস্তে রাস্তার যে কন্ডিশন আরও বেটার হয়ে যাচ্ছে। এখন কলকাতা টু শিলিগুড়ি করতে গেলে আরও সহজ, মানে রাস্তার দিকটা আরও ছোট হয়ে গেছে, আরও ভালো লাগবে গাড়ি ড্রাইভ করে যেতে। আর এই নতুন রাস্তা দিয়ে যাওয়ার তো আলাদাই মজা, দুর্দান্ত লাগছে, দুর্দান্ত। এইটা আমরা পুরো এই র্যাম্প রোড দিয়ে আসলাম। ওয়াও, অসাধারণ অসাধারণ। এই নিচের রাস্তাটা পুরোটাই হচ্ছে কনজাস্টেড, পুরো কাপা রোডের পুরো রাস্তাটা। এখন সময় হচ্ছে 5:17, আর আমরা এই যে বড়জাগুলি মোড়ে চলে আসলাম। এখান থেকে আমরা এবার NH34 উঠে পড়ব। NH12, আগে এটা NH34 ছিল, তো এখন এটার নাম হচ্ছে NH12। তো আমরা বাড়ি থেকে জার্নি শুরু করেছিলাম হচ্ছে 4:30, আর এখন বাজে হচ্ছে 5:17, মানে 1 ঘন্টা থেকে 10 মিনিটস কম, 50 মিনিটস এর মধ্যে তো আমরা ডিজেল ভরালাম। তো বলাই যায় 45 মিনিটসের মধ্যে আমরা আমাদের বাড়ি থেকে NH12 কানেক্ট করলাম। দারুণ। আমরা চলে আসলাম আমাদের আজকের জার্নির ফার্স্ট টোলে, কল্যাণী টোলে। আর কলকাতা থেকে শিলিগুড়ি যেতে কটা টোল পড়বে সেটা আমরা ভিডিও শেষে মেনশন করে দেবো। তাই চলো সামনের জার্নিটা এনজয় করতে করতে আমরা এগোই। 5:20 এখন সময় হয়েছে। ভোরের আলো একটু একটু ফুটেই গেছে, দেখাই যাচ্ছে। আর আমরা এখন ক্রস করছি রানাঘাট। সামনেই রানাঘাট, ওই ফ্লাইওভারটা রয়েছে। 1 ঘন্টায় চলে এলাম রানাঘাট। আর সকাল সকাল বেরোনোর এটাই হচ্ছে একটা মানে ভালো, যে খুব কম সময়ে আর স্মুথলি বেশ অনেকটা রাস্তা কভার করা যায়। আর একটা সব থেকে ভালো হচ্ছে ভোর ভোর বেরোলে, কারণ এখানে মনে হয় 6টার পর থেকে, সকাল 6টার পর থেকে রাস্তায় ব্যারিকেডগুলো লাগিয়ে দেয়। তো যেহেতু আমাদের এখনও 5:35 বাজে, এখনও 6টা বাজেনি, তো রাস্তায় ব্যারিকেডগুলোও পাইনি, তো আরামসে চলে আসতে পেরেছি একটা নির্দিষ্ট স্পিড মেনটেন করে। তুমি যে ব্যারিকেডটা বললে, ব্যারিকেড তো আমরা পাবোই আজকে। হ্যাঁ, এই রাস্তায় তো ফেমাস হচ্ছে ব্যারিকেডের জন্য। কলকাতা টু শিলিগুড়ি মানে ব্যারিকেড। তো ব্যারিকেড নিয়ে আমি আর বিশেষ কিছু বলবো না, বললে অনেক কিছুই বলা যায়, কিন্তু আজকে ঘুরতে বেরিয়েছি, মুডটা ভালো রেখে ঘুরতে বেরিয়েছি, আর ব্যারিকেডের নিয়ে আর মুড খারাপ করে লাভ নেই। চলো আস্তে আস্তেই যাবো। প্রায় 1 ঘন্টা 30 মিনিটের মধ্যে আমরা কৃষ্ণনগরও পৌঁছে গেলাম। দুর্দান্ত রাস্তার কন্ডিশন। কাপা থেকে বড়জাগুলি পর্যন্ত এই 9 কিলোমিটার রাস্তায় যে কত কটা বাম্পার ছিল, তো এখন এই ব্রিজটা ওপেন হয়ে যাওয়ার পর থেকে সেই বাম্পারগুলোও পেলাম না। জাস্ট নামলাম, 1-2 কিলোমিটার গিয়েই বড়জাগুলির সাথে কানেক্ট হয়ে গেলাম। আর এই রাস্তায় আসলে বাদিকে এই যে শঙ্কর মিষ্টান্ন ভান্ডার, এইটা একটা দুর্দান্ত, বাদিকেই চলে গেল।
যেটা 24 ঘন্টা খোলা থাকে। 24/7 এদের বাথরুম খুব ক্লিন। যদিও আমরা এখন 6টা বাজে মাত্র, আমাদের কোনো অংশেই আমাদের ব্রেকফাস্টের সময় হয়নি। আমরা 8:30, 9টা, 10টা নাগাদ, 8:30, 9টা, 9:30টার মধ্যে হয়তো করব। তো আমাদের ইচ্ছা আছে বহরমপুরে গিয়ে ব্রেকফাস্ট করার। হ্যাঁ, বহরমপুর এখান থেকে আর মোটামুটি ওই 85 কিলোমিটার মতো রয়েছে। কয়েকটা জায়গায় তো আমি একটু প্রো টিপ দেওয়ার চেষ্টা করব যে কোন জায়গায় কোন রাস্তাটা ধরবেন, কোন রাস্তাটা ধরবেন না। বাবা, এ তো বর্ষার না আসার আগেই বর্ষা, এরকম কন্ডিশন কেন? জল আটকে আছে। চলো। সকাল 6:18 বাজে আর আমরা এখন এই বেথুয়াডাহরি ক্রস করছি। আকাশ তো বেশ মেঘলা মেঘলা হয়ে রয়েছে আর মোটামুটি ঠিকঠাকই আসলাম, কিন্তু লরির চাপ রয়েছে, বেশ লরির চাপ এই রাস্তায়। না, দ্বিতীয় টোলে চলে আসলাম আমরা আজকের। এটা কৃষ্ণনগর বহরমপুর টোল। তো টোলটা পার করার পর থেকেই এখানে এইরকম একদিকের রাস্তা দিয়েই আর কি গাড়ি পার হচ্ছে, ওপাশের রাস্তা এখনো কমপ্লিট হয়নি। এটা গিয়েই রেলগেট করবে, সেই জায়গাটাই একটা সমস্যা হয়। আর আজকের দিনের আবার একটা বিষয় দেখার হচ্ছে, সেটা হচ্ছে ফারাক্কার কি অবস্থা। ঠাকুর ঠাকুর করে যেন ফারাক্কায় বেশি জ্যাম না হয়। বেথুয়াডাহরির পর যে টোলটা পড়ে, ওই টোলটা পার করার পর দেবগ্রামে জাস্ট কিছুক্ষণ আগে জাস্ট ক্রস করে আসলাম। কিন্তু দেবগ্রামের ওই প্যাচটা মোটামুটি 1.5 থেকে 2 কিলোমিটারের মতন প্যাচটা বেশ রাস্তার কাজ চলছে, আর ওখানে ট্রাফিক বেশ স্লো। কারণ এক সাইড দিয়ে একটা লরির পেছনে যদি আপনাকে গাড়ি নিয়ে যেতে হয় তাহলে আপনাকে যেতেই হচ্ছে। ওই একই রাস্তা দিয়েই ইঞ্জিন, ভ্যান, টোটো সবই যাচ্ছে, তো স্লো মুভিং হয়ে যাচ্ছে। তো দেবগ্রামের প্যাচটা আমার বেশ স্লো লাগলো। সামনে পলাশি, বেলডাঙ্গা এগুলো পড়বে, তারপরে বহরমপুর, তারপরে মোরগ্রাম। তো দেখতে দেখতে আমরা পলাশি চলে আসলাম। এই যে পলাশি স্মৃতিসৌধ সামনে রয়েছে এই পাশে, আর আমরা সোজা রাস্তা দিয়ে বহরমপুরের দিকে এগিয়ে চলেছি। বেশ ভালো লাগছে সকাল সকাল ড্রাইভ, অনেক গল্প করছি আমরা সবাই, সোহান ঘুমাচ্ছে আর এইরকম মেঘলা দিন এনজয় করছি। স্করপিও নিয়ে এটা বলতে পারা যায় যে ফার্স্ট একটা বড় লং ড্রাইভ। কারণ এর আগে যেগুলি আমরা করেছি বেশিরভাগ উইকেন্ড ড্রাইভ। আর প্রথম তো হয়েছিল তারা মায়ের উদ্দেশ্যে, গাড়িকে পুজো দেওয়ার উদ্দেশ্যে মায়ের কাছে নিয়ে গেছিলাম তারাপীঠে। তারপরে সোহানের বার্থডে উপলক্ষে ঝাড়খণ্ডে গেছিলাম, তাও 2 দিনের জন্য। আর এইবারে একটু 5-7 দিনের জন্য পরিবারকে নিয়ে বেরিয়েছি, যেখানে নানান ধরনের অ্যাডভেঞ্চারাস একটা ড্রাইভও হবে, প্লাস মাউন্টেন তো সবসময় আমাদের ভালোই লাগে। আমরা বেলডাঙ্গা পার করে ভাবতার দিকে যাচ্ছি, আর এই যে রেল গেটটা, আর এখন ধরো বেশি জ্যাম হচ্ছে, এই সাইডে সব কাজ হচ্ছে, এখনো ব্রিজের কাজ ওইভাবেই পড়ে রয়েছে, দেখাই যাচ্ছে পুরোপুরি অসম্পূর্ণ, সেরকমভাবেই পড়ে রয়েছে, একদম অসম্পূর্ণ হয়েই পড়ে রয়েছে। জানি না আর কতদিন লাগবে। সাতটা 23 বাজে আর আমরা এই যে বহরমপুর চলে এসেছি। বহরমপুর বাইপাস সোজা, আর বাঁদিকে বহরমপুর টাউন। তো আমরা এই বহরমপুর বাইপাসে উঠে পড়লাম। আমরা বাড়ি থেকে বেরিয়েছিলাম 4:35 মতো, আর এখন 7:25। এর মধ্যে আমরা কিন্তু বহরমপুর চলে আসলাম। বহরমপুর বাইপাস ধাবা, ওই জায়গাটায় বেশ অনেকটা জায়গা করা, সেখানেই আমরা একটু দাঁড়াবো। দাঁড়িয়ে ব্রেকফাস্ট 7:30 বাজে যদিও, দেখা যাক। সোহানও পেছনে ঘুমোচ্ছে। হ্যাঁ, রেস্ট করার প্রচুর জায়গা আছে, একটা জায়গায় আমরা গাড়ি দাঁড় করিয়ে দিই। আমরা এইখানে আমাদের গাড়িটা রাখলাম, আর সোহান কি করছে দেখো, জাস্ট একটা ঘুম দিয়ে উঠলো গুদু বাবা। 1 ঘন্টার একটা ন্যাপ নিলে ঠিক আছে। এটা স্যান্ডউইচ খেয়ে নাও, খেয়ে আবার 1 ঘন্টা ন্যাপ নিয়ে নাও। মিল্ক শেক দিচ্ছি।
প্রায় 3 ঘন্টা ড্রাইভ করার পরে এই প্রথম স্ট্রেচ ব্রেক নেওয়া হলো বহরমপুর বাইপাসে। এখানে প্রচুর বড় জায়গা, ওয়াশরুমও রয়েছে, মেঘলা মেঘলা ওয়েদার দেখতেই পাচ্ছ। আর এখানে মেঘলা ওয়েদার, নিচে বৃষ্টি হলে ওপরে বিভৎস বরফ পড়ে। তো দেখা যাক, আমাদের এই ট্রিপে স্নোফলের প্রেডিকশানও রয়েছে। আই হোপ আমরা যেন স্নোফল পাই, কারণ এর আগে আমাদের স্নোফল এক্সপিরিয়েন্স করা হয়নি। অরুণাচল গেছি, সিকিমের ইস্ট সিকিম গেছি, তখনও আমরা স্নোফল পাইনি। তো হোপফুলি এবার যেন আমরা স্নোফলটা পাই। ভেরি মাচ এক্সাইটেড, প্লাস আবার একটু ধুকধুকও হচ্ছে, টেনশনও হচ্ছে, সব কিছু মিলিয়ে মিশিয়ে। দেখা যাক, আপকামিং ভিডিওসগুলোতে তো সব আসবেই। তোমরা আমাদের চ্যানেলে নজর রেখো, আমাদের ভিডিওগুলো দেখো, আস্তে আস্তে আমরা সমস্ত ভিডিও আপলোড করতে থাকবো। ভেরি মাচ এক্সাইটেড। আজকে ব্রেকফাস্টে আমাদের রয়েছে হচ্ছে স্যান্ডউইচ, কলা, সোহানের জন্য একটা কাজু বরফি, আর আমাদের জন্য লাড্ডু। এছাড়াও আপেল আছে, আপেল খেতে পারো, তাহলে আমি আপেল কেটে দিতে পারি। আর আমরা ক্যাম্পিং এর চেয়ারগুলো নিয়ে চলে এসেছি, হ্যাঁ। ক্যাম্পিং টেবিলও নিয়ে এসেছি। একদম। কাণ্ড দেখো, একদিকে ছেলে একদিকে বাবা, দুজনে মিলে গাড়ির পোছাপুছি শুরু করেছে। আর গাড়ি কত চকচক করছে দেখেছো? বাড়ি থেকে 3 ঘন্টায় বহরমপুরে চলে গেলাম। তো সত্যি বলে না, গাড়ি কিন্তু একটা ফ্যাক্টর। অদ্ভুতভাবে একটা ঠান্ডা ঠান্ডা পরিবেশ। হ্যাঁ, 22 ডিগ্রি তো এখানে দেখাচ্ছে। হ্যাঁ, সেটাই তো দেখছি, বেশ ঠান্ডা। বহরমপুর বাইপাসের কন্ডিশন এখন বর্তমানে হচ্ছে বেশ কিছু জায়গায় রাস্তা বেশ বড় বড় গর্ত, আর এমনি রাস্তার অবস্থা ঠিকঠাক আছে। আর কিছু সামনেটা থেকে প্রায় 3 কিলোমিটারের মতন রাস্তা ওয়ান ওয়ে ছিল। আমরা আমাদের আজকে জার্নির 3rd নম্বর টোলে আসলাম, যেটা হচ্ছে বহরমপুর ফারাক্কা টোল। কলকাতা থেকে শিলিগুড়ি পর্যন্ত প্রায় 8টা থেকে 9খানা টোল পড়ে। আচ্ছা, আর সবই এনএইচ এর টোল, মানে ন্যাশনাল হাইওয়ে। কারোর যদি অ্যানুয়াল ফাস্ট্যাগ করা থাকে, এখানে আদার্স কোনো স্টেটের কোনো ব্যাপার নেই যে আপনাদের ফাস্ট্যাগ থেকে টাকা কাটবে। আর কলকাতা থেকে টোটালটা এনএইচ এর উপরেই পড়ে, যেহেতু NH 12, NH 27 এই রাস্তা দিয়ে ধরেই আমাদের একদম টুয়ার্ড শিলিগুড়ির দিকে যেতে হয়। তো এখানে কোনো স্টেট হাইওয়ের কিছু ব্যাপার নেই। তো আরামসে অ্যানুয়াল টোল যদি কাটা থাকে আপনাদের, আরামসে চলে আসবে। 8টা থেকে 9টা মতন টোল কাটে। আর যদি পয়সার হিসাব করতে হয়, যদি 8টা 9টা টোলের ক্ষেত্রে কত টাকা খরচা হতে পারে, অ্যাপ্রক্স 1000 টাকা মতন খরচা পড়ে। অ্যাপ্রক্স বললাম, কারণ 900 থেকে 1000-এর মধ্যেই পড়ে, 980 টাকা সামথিং। তো 1000 টাকা ধরে চলুন, যদি আপনার অ্যানুয়াল ফাস্ট্যাগ না থাকে। তো ফারাক্কার যে সেকেন্ড ব্রিজটা যেটা তৈরি হয়েছে, সেটার কাজকর্ম কমপ্লিট হয়ে গেছে। মাঝে ওইটাকে ছেড়েও দেওয়া হয়েছিল, মানে মাঝে গাড়ি যাতায়াত করছিল ওই ব্রিজটা দিয়ে, নতুন ব্রিজটা ধরে। কিন্তু হঠাৎ করে আবার কিছুদিন পর আবার কাজ কিছু আরম্ভ হওয়াতে আবার ওই ব্রিজটাকে বন্ধ করে দেওয়া হয়। গিয়ে দেখি ব্রিজটার আপাতত কারেন্ট সিচুয়েশন কি। আর যেহেতু কাজ হচ্ছে ওইখানে, তার জন্যই মানে জ্যামটা হচ্ছে আর কি। দেখা যাক আজকের পরিস্থিতি কিরকম। এই যে সামনের এই মোড়টা যে দেখা যাচ্ছে, এটাই হচ্ছে মোড়গ্রাম। এই পাশ থেকে চলে গেলে তারাপীঠ, রামপুরহাট সব এইদিকে। আমরা কিছুদিন আগেই আমাদের গাড়ি নিয়ে তারাপীঠ এসেছিলাম, তখন আমরা এই মোড়গ্রাম হয়েই এসেছিলাম। তো রাস্তা বেশ ভালোই ছিল, সেই মোড়গ্রাম অবধি আমরা পৌঁছে গেলাম। আর কিছুটা গেলেই হচ্ছে ফারাক্কা। সেইবার যখন এসেছিলাম তখন বলছিলাম না যে আরেকটুখানি কিছুক্ষণ গেলেই, মানে আর কিছুক্ষণ গেলেই শিলিগুড়ি পৌঁছে যাবো। হ্যাঁ, পাহাড়। সেই আজকে পাহাড়ের উদ্দেশ্যেই বেরিয়ে পড়েছি। যা দেখছি এখানে জঙ্গিপুরের এখানে কিন্তু প্রচণ্ড জ্যাম হচ্ছে। আমরাই অনেকক্ষণ জ্যামে আটকেছিলাম, প্রায় 7 মিনিট প্লাস, কিন্তু কারণ কিন্তু কিছু বোঝা গেল না। ওই জন্য ডান দিকে জঙ্গিপুরের দিকে যে রাস্তাটা ঢুকে গেছে, হ্যাঁ, মোড়ের মধ্যে দাঁড় করিয়ে রেখে দিয়েছে সব গাড়িগুলোকে। ওই জন্য পুরো ট্রাকের লম্বা জাম, তার সাথে সাথে এই ছোট গাড়িরও জাম। এবার নেক্সট আবার দেখাচ্ছে সামনে গিয়ে আরেকটা।
দেখা যাক কি হয়। বিশাল ব্যাপার, এই ব্রিজটা আজকে খোলা। এটা আমরা এর আগে যখন এসেছিলাম তখন এইখানে কাজ হচ্ছিল বলে এই একপাশের ব্রিজ দিয়ে যাতায়াত হতো। তো ফাইনালি এই ব্রিজটাও এখন যাওয়ার সময় ওপেন দেখাচ্ছে। এই রং টং চলছে, দেখেছো ব্রিজটা? তো ফারাক্কাতে তো মানে প্রচণ্ড জ্যাম হচ্ছে। এখানে প্রায় প্রথমে 4 মিনিট, তারপরে ওইদিকে 20-25 মিনিট দেখাচ্ছে জ্যাম। তো আমরা নিচে নেমে পড়লাম, নেমে পড়ে এখান থেকে যাব, কিভাবে যাব দেখাচ্ছি। রাস্তাটা কিন্তু এরকম গুগল ম্যাপেও শো করছে ফারাক্কার জ্যামটা কাটানোর জন্য। নদীর ধার দিয়ে যেতে হবে। আমরা ফারাক্কার জাম কাটানোর জন্য নদীর ধার দিয়ে এই রাস্তাটা নিলাম। এটা একটা লোকালকে ডেকে, মানে লোকালের সাথে আলাপ আলোচনা করলাম যে সামনে তো একদম পুরো 22 মিনিট প্লাস জাম দেখাচ্ছে, বিশাল বড়, তো কোন রাস্তাটা নিলে ভালো হবে। তো ঠিক এই যে ফারাক্কার একদম নদীর ধার দিয়ে রাস্তাটা যাচ্ছে সোজা, সেই রাস্তাটা ধরে এখন আমরা এগিয়ে চলেছি। দেখি আবার কোথায় গিয়ে আমরা কানেক্ট হই, কোথায় তাই গিয়ে না? কানেক্ট হই। এই যে একদম নদীর পাড় দিয়ে। তো আমরা এনটিপিসির পাশ দিয়েই যাচ্ছি। হ্যাঁ, একটা বাজার মতো এরিয়া আছে, এখান থেকে এই বাঁদিকে হলেই NH12। এটা কি আমরা পুরোটা পার করে আসলাম? ছোট গাড়িগুলোকে দেখো সব ছেড়ে দিচ্ছে। ট্রেন যাচ্ছে, মালগাড়ি যাচ্ছে এখান দিয়ে। আর এই হলো এখানকার অবস্থা, ইয়েলো হয়ে রয়েছে ম্যাপে। তো এই আমরা ফারাক্কা ব্যারেজে উঠছি, আর ওই দিকে হচ্ছে নতুন ব্রিজ। নতুন ব্রিজ তো এখনো চালু হয়নি। ঠিক 700-800 মিটার আগে ব্যারেজে ঢোকার কাঁচা ওখান রাস্তা থেকে একটা একটা কাঁচা নেমে রাস্তা যাচ্ছে। বাঁদিকে নেমে যাচ্ছে। একমাত্র শুধু মানে ছোট গাড়ির ক্ষেত্রে, মানে বাস ট্রাক এই গাড়িতে যাবে না, ওই রাস্তায় যাবে না। তো ওইখান থেকে বাঁদিকে গেলে জাস্ট যেভাবে ওখানে বাঁদিকে নামলেই গুগল দেখিয়ে দেবে যে কিভাবে কানেক্ট করতে হবে এই রাস্তাটায়। আর বেশিরভাগ সময় তো ফারাক্কাতে এখন জাম হচ্ছে, যদি ওই জামকে অ্যাভয়েড করতে হয়, শুধুমাত্র ছোট গাড়ির ক্ষেত্রে আমি বলছি, তারা ফারাক্কা ঢোকার ঠিক 700 থেকে 800 মিটার আগে বাঁদিকে যে রাস্তাটা ঢুকে যাচ্ছে সেখান থেকে যেভাবে গুগল দেখাবে, ঢুকে যাওয়ার পরে গুগল আপনাকে সাজেস্ট করে দেবে যে কীভাবে যেতে হবে। ডান দিকে দেখাই যাচ্ছে এখনও নতুন ব্রিজ হয়ে তো গেছে, বাট কোনো গাড়ি চলাচল করছে না। আর এই হচ্ছে অবস্থা। আমরা বেশ কিছুক্ষণ জামে আটকে ছিলাম ফারাক্কা বাদে। তো এক সাইডের গাড়ি ছাড়ছে, তারপর আর একটা সাইডের গাড়িকে যেতে দিচ্ছে, এরকম একটা ব্যাপার। প্রায় মিনিট 15 এরমভাবে চলতে চলতে, সামনে ন্যাশনাল গাড়ির পেছনে চলতে 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 আমরা প্রায় 15 থেকে 20 মিনিট পর ফারাক্কা ব্যারেজ পার করার সৌভাগ্য আদায় করলাম। তো এবার আমি এর আগে একটুখানি ছেড়ে এবার একটুখানি সোজা দেখি যেতে পারি কিনা। আবার ডান দিকে দীর্ঘ লাইন। ফারাক্কা ব্যারেজের পরের টোল আমরা ক্রস করলাম। তো আমরা এই ফারাক্কা ব্যারেজটা পার করে এখানে দাঁড়ালাম ইন্ডিয়ান অয়েলের পেট্রোল পাম্পে একটা ওয়াশরুম ব্রেক নেওয়ার জন্য। ওয়াশরুম মোটামুটি ক্লিনই রয়েছে। আর কর্তামশাই এখানে উইন্ডশিল্ড পুছছে, একটু উইন্ডশিল্ডটা পুছে নিয়ে তারপরে আমরা আবার সামনের দিকে এগোবো। সময় হচ্ছে 10:30। আমরা এখন ক্রস করছি কালিয়াচক। আর কালিয়াচকের এই সময় মানেই তো হবে হচ্ছে জ্যাম, সেম +4 মিনিটস জ্যাম দেখাচ্ছে।
4 মিনিট, কিছুক্ষণ আগে +10 ছিল। হ্যাঁ, ওটা আমরা ওরা একটু কাটিয়ে কাটিয়ে আস্তে আস্তে কাটিয়ে আসছি। এসেছি, সেটাই। একদিকে এরকম পুরো ট্রাকের লাইন, আর এই পাশে এরকম টোটোর লাইন, আর আমরা এখান টোটো না, থেকে পুরো এইভাবে ন্যাশনাল যাচ্ছি। গাড়ি। ওই আর কি। তোমাকে সারা জীবন এদের পেছনেই থাকতে হবে। শিলিগুড়ি রোড মানেই হচ্ছে পেশেন্স। প্রচন্ড পেশেন্স। সময় হচ্ছে 11:02, আর আমরা এখন ক্রস করছি মালদা। বাদিকে চলে গেলে হচ্ছে মালদা টাউন, আর আমরা সোজা যাব মালদা বাইপাস ধরে। সিগন্যাল পড়েছে, আর এই জায়গাটায় কিন্তু চেকিং হয়, মানে স্পিডের দিক থেকে, স্পেশালি সিট বেল্ট। সিট বেল্টের খুব এখানে ইয়ে হয়। গাড়ি একটা রেস্ট পয়েন্টে দাঁড় করিয়ে দিলাম। এখানে অর্পিতা কফি বানানো হচ্ছে, কারণ ব্ল্যাক কফি আমার চাই। আর আমাদের কফি মাগের জন্য আমরা এইটা কিনেছি। এটা কি ফ্রেশওয়্যার, এটা ফ্রেশওয়্যারের, খুব সুন্দর। এটা কফি খাওয়ার জন্য খুব ভালো, এরকমভাবে সিপারের মতন রয়েছে। আর এটা অনেকক্ষণ গরমও থাকে। এইভাবে ঘুরতে ফিরতে জীবনটা কাটিয়ে দিতে পারলেই ব্যাস হয়ে গেল। আর কি চাই জীবনে। গাড়ি দাঁড় করিয়ে দিয়েছি, আর মোটামুটি 350 কিলোমিটার সকাল থেকে চালিয়ে ফেলেছি। আমরা প্রায় রায়গঞ্জ ঢুকবো। রাস্তা ওভারঅল ভালো পেয়েছি, বাট কি জানি মানে এখন এত জ্যাম হচ্ছে, স্পেশালি ফারাক্কাতে জ্যাম পেয়েছি। আর এইবারে আমাদের ট্রিপ কিন্তু নর্থ সিকিম। আর এবারে নর্থ সিকিমে শুধু আমরা লাচুং করছি না, তার সাথে লাচেনা থাকছে। তার মানে গুরুদংমার, যেটা আমার জীবনের একটা স্বপ্ন যে গুরুদংমাতে যাব। লাচেন, লাচুং, তারপরে আর কি জানি আমি জানি না, আমি ভুলে যাই। থার্ড ওই সব ভুলে যাই আমি, বেশ লাচুং আর লাচেনই মনে থাকে। একদম। তো এইবারে আমাদের ট্রিপে থাকবে গুরুদংমার, কালাপাত্থর, ইয়ামথাং ভ্যালি, মাউন্ট, আর একটা কী ছিল যেন মাউন্ট, হ্যাঁ 0 পয়েন্ট, মাউন্ট কাটাও, এগুলো সব দেখার ইচ্ছা রয়েছে যদি ভগবান সাথ দেয় আমাদের। কি বলবো, আমি না মানে ইমোশনাল হয়ে পড়ছি যে আমি আমার নিজের গাড়ি নিয়ে আমরা এত কটা জায়গা ঘুরতে পারবো। কিছুদিন হয়েছে জাস্ট যে গুরুদংমার খুলেছে, লাচেনের দিকটা খুলেছে, নতুন ব্রিজ ওপেন হয়েছে। আর আমরা কিভাবে পারমিট পেলাম, কার মাধ্যমে হোটেল বুকিং করলাম, সমস্ত তথ্য ব্লগে আস্তে আস্তে আসতে থাকবে। এটা কিসের কফি? ডেভিডফ? হ্যাঁ, ডেভিডফের কফি। হাফ চামচ আর গরম জল বাড়ি থেকে নিয়ে এসছো? হ্যাঁ, একদম। এই যে আমাদের গরম জল। লাগছে। বাট এবার থেকে না এর থেকে একটু বড় সাইজ নিতে হবে। হ্যাঁ, স্করপিওনের এই জায়গাটা বেশ ভালো। লাগবে? না আর লাগবে না, প্রচুর। শেক করতে হবে না? না, এটা চামচ দিয়ে গুলে দেবে। আস্তে আস্তে একটা ছোট্ট ঘটনা হয়ে গেল। এইখানটা একটুখানি আমার এই জায়গাটা একটু একটা জায়গায় লেগে গেল, প্রেস করলেই ঢুকে যাবে। তো আমি এটা হোটেলে গিয়ে দেখছি। আর এটা কিন্তু খেতে খেতে যাবো। তো আমরা একটু স্ট্রেচ ব্রেক নিয়ে মালদা থেকে আবার বেরিয়ে পড়লাম। সামনেই আসছে ডালখোলা, না সামনে আসবে এখন রায়গঞ্জ আগে। আর আমাদের এখানে কফি সেট হয়ে গেছে দুর্দান্ত। আস্তে আস্তে কফি রাখার জায়গাটা এত ভালো হয়েছে। আর আমাদের দুটো কাপ হোল্ডার আছে, দুটোর জন্য দুটো একদম পারফেক্ট। কফি খাও, ব্ল্যাক কফি খাও আর গাড়ি চালাও একদম। আর সাথে চিপসও খাও। আর সোহান পেছনে বসে রিল্যাক্সে চিপস খাচ্ছে, সল্টেড চিপস। আমরাও ওর থেকে একটু একটু ভাগ বসাচ্ছি। আমাদের একটা হ্যাবিট হয়ে গেছে এখন, কফি না হলে এটা কেমন যেন লাগে। তাই চলো এইভাবে কফি খেতে খেতে রোড ট্রিপ এনজয় করতে করতে আমরা শিলিগুড়ির দিকে এগোতে থাকি। পৌঁছাতে 5টা হয়ে যাবে। হ্যাঁ বল। বাড়িতে বাবা বলে হচ্ছে যদি আমি দিনে একবারও কফি খাই না তাহলে আমি অসুস্থ হয়ে যাই।
ওর বাবার একবার কফি লাগে, বাট বিকেলে আর খায় না, কারণ তাহলে আর ঘুম আসে না। আমার ওরকম কোনো সমস্যা নেই, কিন্তু ওর আসে। আমার ওর যা আছে। ব্ল্যাক কফি খাওয়ার 2টোর মধ্যে খেয়ে নিই, কারণ 2টোর পর যদি খাই আমার রাত্রেবেলা আর ঘুম আসবে না। আর আমার গাড়ি ড্রাইভিং করার সময় তো দিনে চাই। তো এখন 12:40 বাজে, আর আমরা এই জাস্ট রায়গঞ্জ বাইপাসে উঠলাম। আর এই বাইপাসের জন্য আমরা কতদিন অপেক্ষা করেছি, আর যখন প্রথম চালু হলো তার পরও আমরা বেরিয়েছিলাম ট্রিপে। তো সেই রায়গঞ্জ বাইপাস। এই যে সামনে যেটা দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে বোতলবাড়ি মোড়। এই দিক দিয়ে ডান দিকে গেলে বেঙ্গল টু বেঙ্গল হয়ে একদম ইসলামপুরের দিকে নিয়ে যাবে। মানে এই রাস্তাটা ভেতর দিক দিয়ে যাওয়া যায়, রাস্তাও মোটামুটি ভালো। কিন্তু আমি বরাবরই বলে এসেছি, যতবারই আমরা শিলিগুড়ি, কলকাতা টু শিলিগুড়ি আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিও এসছে, প্রত্যেকবার বলে এসেছি আপনারা বোতলবাড়ি রুট ধরবেন না। বোতলবাড়ির রুট মানে ফ্যামিলি নিয়ে যাবার মতন পরিস্থিতি ওখানে নেই। ওখানে মানে আগেও শুনেছি অনেক কিছুই হতো, ডাকাতি অনেক কিছুই হতো, কিন্তু এখন কমেছে। কিন্তু রাস্তায় ছাগল, মুরগি সমস্ত কিছু রয়েছে, কিন্তু খুব সাবধানে আপনারা হাইওয়ে ধরে যাবেন। আপনারা সবসময় হাইওয়ে কোনো সময় ছাড়বেন না। এই যে আমাদের NH12টা গিয়ে একদম NH27 মিলেছে, যেটা আপনার ডালখোলা মোড় থেকে আমরা NH27 ধরে একদম চলে যাবো টুয়ার্ডস শিলিগুড়ি। তো বোতলবাড়ি রোড একদম নৈব চ। এবারে সোজা ডালখোলার দিকে এগিয়ে চলেছে। কলকাতা থেকে শিলিগুড়ি রুটে ভালো খাবারের জায়গা বলতে একদম যদি আমাদের ওই দিক থেকে শুরু করি, তো শঙ্কর মিষ্টান্ন ভান্ডার রয়েছে, তারপরে পাপ্পুদা ঢাবা রয়েছে, পরদেশি ধাবা আছে, এইগুলো রয়েছে। আর মাদার্স হাট তো রয়েছে। ডালখোলার ঘর ধাবাটাও ভালো, হ্যাঁ। বিপি ঘর ধাবাও ভালো। আরেকটা আমি দেখলাম রায়গঞ্জ বাইপাসের এখানে একটা জিওর পেট্রোল পাম্পে ওয়াইল্ড বিন খুলেছে। তাই? হ্যাঁ, তখন তুমি ফোনে কথা বলছিলে। এপারে মানে আমাদের শিলিগুড়ির দিকে যেতে, তো সেখানেও একটা স্টপ ওভার নেওয়া যেতেই পারে। তো 1:35 বাজে আমরা ফাইনালি ডালখোলা মোড়ে চলে এলাম। সেই আবার জ্যাম। এইটা NH12 শেষ হলো, আর এইখান থেকে স্টার্ট হলো NH27, যেটা প্রায় 4000 কিলোমিটার গুজরাট থেকে শুরু করে আমাদের একদম শেষ পর্যন্ত, মানে আসাম বর্ডার পর্যন্ত টানা আছে। এখন এই রাস্তা দিয়ে 119 কিলোমিটার গেলে বা 120 কিলোমিটার গেলে আমরা শিলিগুড়ি পৌঁছে যাব। মোটামুটি আমাদের ইটিএ দেখাচ্ছে 3:52-তে, কিন্তু এর মধ্যে মাঝখানে আমরা সুন্দর একটা লাঞ্চ করব। দেখি একটা ভালো জায়গা কোথায় খুঁজে পাই। এখানে একটা ভালো হোটেল কাম রেস্টুরেন্ট আছে, হোটেল রয়্যাল প্যারাডাইস। আমরা যখন অরুণাচল থেকে ফিরছিলাম তখন এখানে খাওয়া দাওয়া করেছিলাম, বেশ ভালো। বাট ওটা পড়বে হচ্ছে ওই ফুটে, তো ওই ফুটেই যাব, গিয়ে ওখান থেকে খাওয়া দাওয়া করে নেবো। একটু 1 কিলোমিটার মতো এগিয়ে আসলাম, এগিয়ে এসে এখান থেকে কাট নিয়ে ইউটার্ন নিয়ে এখান থেকে আমরা ওই হোটেলটায় যাব। হ্যাঁ, হোটেল রয়্যাল প্যারাডাইস। আর এই হলো আমাদের গাড়ি। চলো দেখি কি খাওয়া দাওয়া করে নি। हाँ लॉन्ग टाइम, 1 साल हो गया। 1 साल। हाँ नॉर्थ सिक्किम जाने का प्रोग्राम किए हैं। अच्छा, अभी इस टाइम
রেস্টুরেন্টটা এরকম, এখানকার অ্যাম্বিয়েন্স কিন্তু দুর্দান্ত, আর বসার জায়গাও ওখানে অর্পিতা সোহান বসেছে, খুব ভালো পরিষ্কার এখানকার ওয়াশরুমও। তো আমরা এখানে লাঞ্চে বলেছি তাওয়া রুটির সাথে একটা চিকেনের প্রিপারেশন আর স্যালাড বললাম, আর তার সাথে সোহানের জন্য একটা মকটেল। এই দিয়ে হবে আমাদের লাঞ্চ। এখানকার খাবার আমরা আগেও খেয়েছি, বেশ ভালো, আর অনেক কিছু পাওয়া যায়। পুরো রেস্টুরেন্টে যা যা মেনু আছে, যা কিছু সব কিছু অ্যাভেলেবেল এখানে। আজকের লাঞ্চ এটা হচ্ছে হায়দ্রাবাদি স্টাইলের চিকেন, হাড়া ভাড়া চিকেন, আর এখানে আছে তাওয়া রুটি, আর এখানে স্যালাড, আর একটা তো এই যে ফ্রেশ লাইম সোডা নেওয়া হয়েছে, সোহানও একটা নিয়েছে। এইদিকে সোহানেরটা প্রায় ফিনিশের। বসে খা, হ্যাঁ হাতে পাচ্ছিস না, বসে খাও। ভালো খাবারের টেস্ট ভালো, টেস্টি অ্যামেজিং। অ্যামেজিং, বাহ, তাহলে খাও, এনজয় করো। এখানকার খাবার সত্যি খুব ভালো, খুব টাইম লাগে ফুডগুলো দিতে, বা দুর্দান্ত টেস্ট। আর তুমি আচার নিয়েছো? আমার আচার লাগবে, আমি হাফ বাঙালি হাফ বিহারি। বাহ, ভালো। চলো তাহলে আমরা খাওয়া দাওয়া করে নিই, তারপরে আবার কথা হচ্ছে। হরিয়ানি। আমাদের বিল হচ্ছে ফ্রেশ লাইম সোডা 80, ম্যাঙ্গো মজিদাটা নিয়েছে 110, তাওয়া রুটি 8 টাকা করে পিস, না সরি 20 টাকা করে পিস, 8টা 160 টাকা, গ্রিন স্যালাড 60 রুপিস, আর শাহি চিকেন কোরমা 320 টাকা ছিল, সব মিলে 730 টাকা। ঠিকঠাক, আমাদের বেশ ভালোই লেগেছে। তো আমরা হোটেল রয়্যাল প্যারাডাইসে এসেছি খাওয়া দাওয়ার পরে। পেছনে এনাদের আগের বছরও দেখিয়েছিলাম, এই বছর তো ফুল সেট আপ করে দিয়েছে। वाओ, ये तो पूरा बैम्बू कॉटेज बना दिया आप लोग, वाह। रात को आने से और भी अच्छा लगेगा ना, लाइट फाइट लगा रहे हैं। 3:05 এখন বাজে, বেশ অনেকক্ষণ একটা রেস্টও হয়ে গেল। তো এবার আমাদের শিলিগুড়ির দিকে জার্নি শুরু করা যাক। মোটামুটি আর 100 কিলোমিটার মতো রয়েছে। তো আমরা কিষানগঞ্জ পার করে এখন বাজে হচ্ছে 3:45, আমরা ইসলামপুর বাইপাসে উঠলাম। অনেক দিন পর আবার ইসলামপুর বাইপাস, খুব স্মুথ এই রাস্তা, তাই না বলো? বা কিষানগঞ্জ থেকেও ভালোই আসলাম, রাস্তা ভালো, অল্প বিস্তর একটু প্যাচ আছে। আমাদের বেশ কিছুজন সাবস্ক্রাইবার এর আগেও গেছিলেন, তারা বলেছিল যে রাস্তাটা একটুখানি খারাপ রয়েছে কিষানগঞ্জের, কিন্তু ওভারঅল আমি দেখলাম মানে ডালখোলা থেকে কিষানগঞ্জ পর্যন্ত রাস্তা দুর্দান্ত ভালো। এখন আমরা ইসলামপুর বাইপাসে রয়েছি, ইসলামপুর বাইপাসের রাস্তাটা একদম ব্র্যান্ড নিউ, তো ওইটা তো ভালো হবেই, কিন্তু কিষানগঞ্জ পর্যন্ত রাস্তাও একদম মাখন, মানে একদম মাখনের মতন ভালো। কিছু কিছু জায়গায় সামান্য একটু প্যাচ ওয়ার্ক রয়েছে, ওভারঅল দিক থেকে 99% ভালো রাস্তা। এই পাশে সব আলু চাষ হয়ে আলু তুলে সব বস্তা বস্তা করে রেখেছে। আর আমাদেরকে আলুর তরকারি খাবে। হ্যাঁ, এই যে সব হলুদ হলুদ বস্তা রয়েছে মাঠের মধ্যে, সব আলু তুলে রাখা। ভোর 4:30 সময় আমরা বেরিয়েছিলাম বাড়ি থেকে, আর এখন বিকেল 4:30 বাজে। সারা দিন আমরা ট্রাভেল করে অলমোস্ট আমরা শিলিগুড়িতে পৌঁছেই যাচ্ছি, আর 30 কিলোমিটার রয়েছে। আর এই বিকেলবেলা এখন এত সুন্দর ওয়েদার, আর এরকম সূর্যের আলো, বলছি হ্যাঁ, পড়ন্ত বিকেলের সূর্যের আলো, এরকম সুন্দর রাস্তা। আর সব থেকে বেশি আরো আনন্দ হচ্ছে এটা ভেবে যে কালকে আমরা পাহাড়ের দর্শন পাবো। তো এখানে আমরা গাড়ি দাঁড় করালাম, আর এইখানে দেখো বিস্তৃত চা বাগান। চলো সামনে একটু এগোনো যাক। পাহাড় 580 কিলোমিটার গাড়ি চালিয়ে আমরা ফাইনালি আমরা চা বাগানে চলে এসেছি একদম। আর এই হচ্ছে পাঁচলাশ,
দারুণ দারুণ, এর জন্যই তো ছুটে আসা। সোহান দৌড়াতে চলে গেছে, কি সুন্দর লাগছে। আর এই দেখো গাছের ফাঁকা দিয়ে সানসেট হচ্ছে, একদম পড়ন্ত বিকেল। ড্রোন রেডি করছে ফ্লাই করার জন্য। এই সুন্দর চা বাগানের একটা ড্রোন শট দেখে নাও তোমরা। সো গাইস আমরা এসে গেলাম চা বাগানে। এখানে হচ্ছে মা, এই যে পিছনে হচ্ছে মা আছে। বাই 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 বাই। এখানে মা আর ছেলে ফটোগ্রাফি চলছে, পেছনে মা তুলে দিচ্ছে। আজকাল উল্টো ফোন করে ফটো তোলা নতুন শিখেছে। খুব ভালো, এইভাবে সময় কাটাবো। এরকম সুন্দর একটা বিকেলবেলা। এখন বাজে পাক্কা 5টা বাজে। তো 5টার সময় আমরা আর আমাদের হোমস্টে থেকে মাত্র 20 কিলোমিটার দূরে। আর যাওয়ারও ইচ্ছা যে তাড়াতাড়ি যেতে হবে, কিচ্ছু নেই আমাদের, কোনো তাড়াহুড়া নেই। খুব ভালো লাগছে এরকম চা বাগানে সবুজের মধ্যে নিজের পরিবারকে, সবথেকে বড় কথা সোহানকে নিয়ে এই যে এত সবুজ দেখাতে পাচ্ছি না, এটা আমি অ্যাজ এ ফাদার ধন্য। মানে ওকে ঘোরাতে পারছি, নানান জায়গায় দেখাতে পাচ্ছি, নানান ধরনের মানুষের সাথে ওকে পরিচয় করাতে পারছি, নানান ধরনের কালচারের সাথে ওকে মিট করানোর সুযোগ করে দিচ্ছি। এটাই হয়তো ওর পরবর্তীকালে জীবনে আরও বড় হতে ওকে সাহায্য করবে। কালকে এখান থেকে মঙ্গন। হ্যাঁ, কালকে মঙ্গন, তারপরে কালকে আবার আলাদা রকম অ্যাডভেঞ্চার আমাদের জন্য লাচেন। ওয়েট করছে। তারপর লাচুন গুরুদম্বার। জানি না, আমি আমার ব্যক্তিগতভাবে জানো তো, আমার অটোমেটিক গাড়ি নিয়ে একটুখানি সংশয় রয়েছে, কারণ পাহাড়ে কিরকম পারফর্ম করবে অটোমেটিক। ও মাঝে মাঝে বলছে আমি ওটাকে ম্যানুয়াল করে নেবো। যদিও আমি আমার গাড়ি 4x4 গাড়ি, তো অসুবিধা হওয়ার কথা নয়। তো তাও একটা পরিবার নিয়ে এসেছি, তো একটু হলেও একটু মনটা খুঁতখুত করছে অটোমেটিকের জন্য, কারণ আমি ম্যানুয়াল ড্রাইভার। হ্যাঁ ঠিকই হবে, অত চাপ নেই। ম্যানুয়াল ড্রাইভার অটোমেটিক। আরে আপনাদের সবার ভালো শুভেচ্ছা থাকলে, সব জায়গায় জয় করেছি এখনো পর্যন্ত, এটাকেও করে নেবো। আর জয় মা জয় গুরু। জয় মা জয়। জয় মা জয় গুরু। আর গাড়ির বাজে কমেন্ট করবে না। আজকের দিনের এটাই মনে হয় ফাইনাল টোল, বলো, শিলিগুড়ি ঢুকতে। তাই হবে। যদিও 172 কিলোমিটারের রেঞ্জ রয়েছে, কিন্তু সামনে যেহেতু বিপি পেট্রোল পাম্প পেয়ে গেছি, আর আমার যেহেতু এসবিআই কার্ড, বিপি পেট্রোল পাম্পের সাথে যেহেতু একটু এদের লিঙ্ক আপ রয়েছে, তো কিছু ডিসকাউন্টও পাবো। তাই ভারত পেট্রোল পাম্প পেয়েছি, নিয়ে নিচ্ছি পেট্রোলটা এখান থেকেই। পেট্রোল বলছি, ডিজেলটা নিয়ে নিচ্ছি। আমার মাঝে মাঝেই মাথা থেকে বেরিয়ে যায়। পেট্রোল আগে ছিল, তার জন্য ডিজেল রিফিল হচ্ছে। বেঞ্জিন কত দেখাচ্ছে না তো? বেঞ্জিনটা আমাদের এটা না অনলাইনে নাই, অফলাইনে চলছে। এটা তো 3749 টাকা ভরালাম। তো সকালবেলা 3700 টাকারই লেগেছিল, এখনও 3700 টাকা লাগেছে। তার মানে আমার এই কলকাতা থেকে শিলিগুড়ি আসতে আমার এত বড় একটা গাড়ি 3700 টাকায় ডিজেলে হয়ে যাচ্ছে। তো আজকের ডেটে যদি একটু ফার্স্ট ক্লাস এসিতে বা সেকেন্ড এসিতে আমরা 3 জন আসতে চাই, তার মোটামুটি সমতুল্য হয়ে যায়। প্লাস এত সিনিক বিউটি আমরা ধীরে সুস্থে নিজেদের সময় মতন করে আসতে পেরেছি, এইটা হয়তো পেতাম না। আমরা এই বাগডোগরার দিকে চলে যাব বাঁ হাতে, আর এই দিকে সোজা চলে গেলে হচ্ছে ফুলবাড়ি। আমরা বাগডোগরা রোড হয়ে এই দিকে ঢুকছি। আমাদের যে হোমস্টে আজকে কুসুম হোমস্টে, এটা এই রোডেই পড়বে।
তো আমরা প্রায় পৌঁছেই গেছি, আর 300 মিটার রয়েছে আমাদের আজকের যে স্টে সেখানে। 5:30 এখন বাজে। তো সকাল 4:30 আমরা জার্নি স্টার্ট করেছিলাম, আর এখন 5:30 বাজে। মোটামুটি 13 ঘন্টা আমাদের লাগলো। আমরা যদিও অনেকটা সময় অনেকটা সময় নিয়েছি খাওয়া দাওয়া করতে, ড্রোন ফুটেজের জন্য। তোমরা যদি আসো তাহলে অনেকটাই কম সময় লাগবে, অন্তত 1 ঘন্টা তো কম লাগবেই। এই যে এইটা নীল অ্যান্ড নীল হোমস্টে। এই যে এর পাশেরটা, এই যে কুসুম হোমস্টে। দেখি কথা বলি এবার। वेलकम। बड़ा हो गया ना? हाँ बड़ा हो गया। वेलकम मैडम होमस्टे में फिर से। 1 साल बाद आया मैम। 1 साल बाद आए एकदम। हाँ 2024 को आए थे। हाँ मैम 25 दिसंबर को। मैम पहले से भी ज़्यादा यंग हो गया है ना। हो गए हाँ। और सब ठीक है मैडम? सर बैठिए।